নমস্কার, আপনারা দেখছেন জেলার খবর অন দ্য স্পটে রয়েছি আমি গৌরব। একেবারে গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। একেবারে সকাল থেকে ঘটে চলা বিভিন্ন রকম খবরের আপডেট নিয়ে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর, গতকালই আমরা দেখেছিলাম ইসলামপুরে শুট আউট এবং সেখানে দুই পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন আসামির হাতে, অর্থাৎ আসামি গুলি চালিয়ে চম্পট দিয়েছে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে। আর সেই ছবি কিন্তু ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়েছে, একেবারে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেই ছবিও দেখেছি আপনাদের সামনে। বন্দি পালিয়ে যাওয়ার ছবি, সেই মুহূর্তে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকে রীতিমতো কিন্তু একটা কিন্তু কোথাও একটা তদন্ত সাপেক্ষ বিষয় নিয়ে প্রশ্ন উঠে আসছে, কিন্তু এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত সাজ্জাক আলম। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের ডিজি রাজীব কুমার, তিনিও কিন্তু সরজমিনে পৌঁছে গিয়েছিলেন পাঞ্জিপাড়া সেই এলাকা, সেখানে তিনি পৌঁছে গেলেন এবং সেখানে পরিদর্শন করলেন। এবং তার আগেই আহত দুই পুলিশকর্মীর সঙ্গে শিলিগুড়িতে পৌঁছে গিয়ে, বেসরকারি সেই শিলিগুড়িতে পৌঁছে গিয়ে সেখানে হাসপাতালে দুই পুলিশকর্মীর সঙ্গেও দেখা করলেন, কথাবার্তা বললেন। তারপর বেরিয়ে এসে সেখান থেকে সরাসরি একেবারেই কড়া দাওয়াই দিলেন রাজ্য পুলিশের ক্ষেত্রে। আমাদের উপর গুলি চালানো হলে 4 গুণ বেশি গুলি চলবে, এমনটাই কড়া দাওয়াই, চড়া সুর চলালেন রাজ্যের ডিজি। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব, বর্তমান পরিস্থিতি কি রয়েছে জানানোর চেষ্টা করবো। সঙ্গে রয়েছে বিক্রম। জেলার খবর অন দ্য স্পটে প্রথমে একেবারে হট মুদ্রা সকাল থেকে আমরা নজর রাখছি, আবারও তোমার কাছে চলে এসেছি আমরা। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের ডিজি রাজীব কুমার, তিনিও সরজমিনে পৌঁছে গেলেন একেবারে সেখানে পাঞ্জিপাড়া এলাকায়, যেখানে মূলত ঘটনা ঘটেছিল। তারপর মূলত এখন বর্তমান আপডেট কি, তদন্ত প্রক্রিয়া কতদূর পর্যন্ত উঠে এসেছে, এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে এলো? দেখো, কোনো তদন্ত প্রক্রিয়া যদি বলা যায়, সারা কালকের থেকে আজ পর্যন্ত প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেল। তদন্ত প্রক্রিয়া আমরা কি দেখছি? সারাদিন ধরে পুলিশ টহলদারি করছে, পুলিশের তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন জায়গায় দেখছে, বিভিন্ন সময় বিভিন্ন জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু একজন করে আটক করছে, জিজ্ঞাসাবাদ করছে। মূলত এখন পর্যন্ত কিন্তু পুলিশের ফল কিন্তু বলা যেতে পারে জিরো। কারণ 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, না আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পেরেছে, না যে গুলি চালিয়েছে সাজ্জাদ তাকে গ্রেপ্তার করতে পেরেছে। অর্থাৎ তার যে সাকরেত, তাকেও কিন্তু এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেল। সকাল থেকে দেখছি বিভিন্ন থানার বিভিন্ন পুলিশ, করমদিঘি থানার পুলিশ, চোপড়া থানার পুলিশ, এদিকে ডিজি তিনি নিজে এসলেন, স্পট ভিজিট করলেন, তাদেরকে বললেন, কথা বললেন অফিসারদের সাথে। কিন্তু আলটিমেটলি কি সাজ্জাদ কি গ্রেপ্তার হবে? মূলত সকাল থেকে এখন পর্যন্ত বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ একটাই প্রশ্ন করছে, গ্রেপ্তার কখন হবে? শুধু তারা নয় গৌরব, যাদের গুলিবিদ্ধ পরিবার, যাদের পরিবার অর্থাৎ পুলিশ অফিসারদের, একজন কনস্টেবল, একজন এএসআই, তাদের পরিবারদেরও কিন্তু দাবি যে পর্যাপ্ত পুলিশ ছিল না, সেই কারণেই তাদেরকে গুলিবিদ্ধ হতে হয়েছে। এবং সারাদিন থেকে এখনো পর্যন্ত তাদের পরিবারের সাথে দেখা করেছে পুলিশ, তাদের পাশে আছে, আশ্বাস দিয়েছে পরিবারকে। তারপরে যাকে গুলিবিদ্ধ, যাকে গুলি করে হত্যা করেছিল 2019 সালে অক্টোবর মাসে, তার বাড়িতে কি আছে? পুলিশের পাহারাদার রয়েছে। কিন্তু আলটিমেটলি গ্রেপ্তারটা কখন হবে? সকাল থেকে একটাই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষরা তুলছে। পাশাপাশি দেখা গেল কি, সকালবেলা রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি করে এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে দেওয়া হলো যে সাজ্জাদ এবং সাজ্জাদের যে সাকরেত রয়েছে তার বিরুদ্ধে 2 লাখ করে 4 লাখ টাকা ঘোষণা করলেন যে দুজনকে যদি ধরা হয়, যে জানিয়ে দিবে যে তাকে ধরিয়ে দিবে, তাকে 2 লাখ টাকা করে দেওয়া হবে। কিন্তু আলটিমেটলি কি গ্রেপ্তার হবে, সেটাই কিন্তু এখন সারা দিনের পর কিন্তু বড় প্রশ্ন চিহ্ন উঠে দাঁড়াচ্ছে। তবে সকাল থেকে ডিজি কিন্তু নিজেও এসে সরজমিনে খতিয়ে দেখে কিন্তু বলেছেন, প্রেস মিট করে তিনি কিন্তু বলেছেন যে গুলি চালিয়েছে একজন পুলিশ কর্মীকে গুলি করেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকেও কিন্তু গুলি করা হবে, এরকমই কিন্তু হুঁশিয়ারি দিলেন কিন্তু ডিজি। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত ডিজির পক্ষ থেকে এবং স্বাভাবিক ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কিন্তু তদন্ত কিন্তু সারা দিন ধরে, যেটাই আমরা সূত্র মারফত বলে এসেছি, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু নতুন কোনো তথ্য বা নতুন কোনো প্রমাণ বা নতুন কোনো তদন্তর ক্ষেত্রে কি নতুন কোনো কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি। তবে সারাদিন ক্ষেত্রে একটাই বলা যেতে পারে, পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু আবারও বড় প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত দেখো, যেমনটা জানা যাচ্ছে যে সাকরেতের বাড়িতেও আমরা গিয়েছিলাম, তাদের পরিবারের লোক ছিল না, তার স্ত্রীকে কিন্তু ইতিমধ্যেই আটক করেছে করমদিঘি থানার পুলিশ, জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পাশাপাশি তার পরিবারের লোকেরা, যারা তার বৌদিরা যারা ছিলেন, তারা বলছেন যে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। এলাকার লোক কি বলছেন? অনেকে মুখ খুলতে ভয় পাচ্ছেন। কারণ কি,
সাজ্জা এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত বিক্রম একেবারে। কিন্তু দেখো মূলত এখনো পর্যন্ত তত্ত্ব সেই একই রয়ে গেল, অর্থাৎ সেই প্রকৃতিটাকে সারা দিয়ে গাড়ি থেকে নামা, তারপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়া, বাইকে চেপে, একই রকম তত্ত্ব, মূলত তার কোনো আপডেট নেই। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত প্রায় 20 ঘন্টা পার, প্রায় 24 ঘন্টা ধরে চললো, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হলো না বা কেউ আটক হলো না এখনো পর্যন্ত। কিন্তু রাজ্যের ডিজি আসলেন, সরজমিন পরিদর্শন করলেন, তারপরেও কোনো রকম তথ্য নয়, তারপরে নড়ে চড়ে বসেনি প্রশাসন বা পুলিশ। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত কবে হবে গ্রেপ্তার বা কবেই বা হবে আটক? কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তুমি আমারটা বললে 2019 সালে যাকে মার্ডার করা হয়েছিল, যার হাতে খুন হয়েছিলেন, যার জন্য সাজ্জাদকে নিয়ে যাওয়া হচ্ছিল জেলে, এবং সেখানেই মূলত তার পরিবার এত আতঙ্কে রয়েছেন, তাদের উপরে যদি আক্রমণ চালানো হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে নিরাপত্তা কেমন দেখলে? নিরাপত্তা যদি বলা যেতে পারে, যেমনটা তার স্ত্রী দাবি করছেন যে তাকে কালকে যখন ঘটনাটি ঘটে তারপরে তাকে পুলিশ নিয়ে গিয়েছিলেন এবং তারপরে তাকে পুলিশের ভ্যানে করে তাকে নিয়ে আসা হয় এবং বাড়িতে রাখা হয়েছে এবং এক কথায় বলা যেতে পারে বন্দি করে বলা যেতে পারে রাখা হয়েছে। কোনো কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। যদি আত্মীয় কেউ আসে তাদেরকে কিন্তু সমস্ত কিছু চেকিং করে তারপরে বাড়িতে ঢোকানো হচ্ছে। দুজন কনস্টেবল রয়েছেন এবং গোটা বাড়ি কিন্তু পুলিশ দিয়ে মোড়া রয়েছে। স্বাভাবিক ক্ষেত্রে বলা যেতে পারে আতঙ্কে রয়েছে পরিবার থেকে শুরু করে সেখানকার খিকিটোলার গ্রামবাসীরা। তিনি দাবি করছেন কি তার স্ত্রী যে যেভাবে গুলি করে তার স্বামীকে হত্যা করেছে সেইভাবেই কিন্তু একজন পুলিশ কর্মীকে দুজন পুলিশকে কিন্তু গুলি করেছে। হত্যা করার চেষ্টা করছিল। আমরা সিসিটিভি ফুটেজও একটা পেয়েছি, সেই সিসিটিভি ফুটেজও কিন্তু আমরা দেখিয়েছি বিকাল থেকে, যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সাজ্জাদ তিনি কিন্তু দৌড়ে পালিয়ে যাচ্ছে এবং সেখানে যারা সিসিটিভিতে ছবি করছিলেন তারা বলছেন একটি বাইকও যাচ্ছে। অর্থাৎ আমরা যেটা বলছিলাম, সাজ্জাদ নেমেছিলেন গাড়ির থেকে, তাকে গুলি করে পুলিশ কর্মীদেরকে, 2 পুলিশ কর্মীকে, তারপরে দৌড়ে যায়, তারপরে একটি বাইক এসে তাকে নিয়ে চলে যায়, চম্পট দেয়। কত বড় প্ল্যান, কত বড় একটি চক্রান্ত করে এই ঘটনাটি করা হয়েছে। একদম যেমনটা বলছিলাম ফিল্মি কায়দায় করা হয়েছে। কিন্তু বিক্রম এই চক্রান্ত বা ষড়যন্ত্র একই রকম কথা বলছেন গোলাম রব্বানী মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, তিনিও বলছেন যে কোর্ট লকআপে থাকাকালীন তার হাতে বন্দুক সরবরাহ করা হয়। কিন্তু তিনিও কি একেবারে সরাসরি না বললেও ইনডিরেক্টলি ভাবে পুলিশের উপরই দায় চাপালেন? অর্থাৎ পুলিশি হেফাজতে থাকাকালীন অবস্থাতে কিভাবে তার হাতে এলো আগ্নেয়াস্ত্র? এই প্রশ্ন কি থেকেই যাচ্ছে। মন্ত্রীও একই কথা বললেন, তার মুখেও একই কথা শোনা গেল। দেখো, একদমই মানুষের সর্বোচ্চ কিন্তু বিচারাধীন যেখানে হয় সেটা হচ্ছে আদালত, আর সেই আদালতেই কিন্তু আগ্নেয়াস্ত্র গেল বলেই কিন্তু প্রাথমিক ধারণা করছে পুলিশ এবং পুলিশের তদন্তকারী অফিসাররা। তাহলে কি এই যে পুলিশ কর্তারা এবং পুলিশের তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছিলেন যে সেই চাদরটি কিন্তু লকআপেই দেওয়া হয়েছিল, জেল লকআপে, কোর্ট লকআপে। সেই কোর্ট লকআপে যে চাদরটি দেওয়া হলো সেই সময় চাদরটিকে কেন যেখানে কর্তব্যরত পুলিশ অফিসাররা ছিল তারা কেন চেক করলো না? সেই চাদরের মধ্যে কি মুড়িয়ে কি আগ্নেয়াস্ত্র তার কাছে দিয়েছিল? যদিও দেওয়া হয়, গাড়িতে তোলার সময় কেন তাকে চেক করা হলো না? এবং স্বাভাবিকভাবে সেইখানে গাড়িটি এসে সেই পাঞ্জিপাড়ার কালীবাড়ি এলাকাতে এসে গাড়ি দাঁড়া করালো, সেখানেই নামলো। সব থেকে বড় কথা আরো যে সাকরেত যে রয়েছে সাজ্জাদের সাকরেত, তার বাড়ি কোথায়? গোয়ালপুকুর চোপড়া থানার এলাকাতেই পড়ছে, চোপড়া ফাঁড়িতে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে একটা কথা বলা যেতেই পারে, এই যে চক্রটা এবং এই যে প্ল্যানটা সেটা কিন্তু বহু দিন ধরে হচ্ছিল, আর সেই প্ল্যানটাই কিন্তু করা হয়েছে বলে পুলিশের তদন্তকারী অফিসাররা মনে করছে যে রায়গঞ্জ জেলা সংশোধনাগার যে রয়েছে সেই জেলা সংশোধনাগারের থেকেই করা হয়েছে। কারণ আরেকটা কথা বলে রাখি গৌরব, এই যে খুনের ঘটনা 2019 সালের অক্টোবর মাসে যে খুন করা হয়েছিল, সেই খুনের ক্ষেত্রে কিন্তু মোট 9 জন আসামির নাম রেজিস্টার হয়। সেই রেজিস্টারের পরে কিন্তু মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আর সেই 6 জনের মধ্যে মহিলা রয়েছে এবং পুলিশও রয়েছে। কিন্তু সেই 6 জনের মধ্যে কিন্তু একজন পলাতক হয়ে গেল। তাহলে বাকি থাকলো কয়জন? 5 জন। 5 জনের মধ্যে কিন্তু এখন ট্রায়াল রান কিন্তু চলছে। গতকাল সাজ্জাদের ট্রায়াল রান ছিল, সেই জন্য সাজ্জাদকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় কিন্তু সাজ্জাদ যখন রায়গঞ্জের দিকে আসছিল গাড়ি, সেই সময় কিন্তু গুলি করে পালিয়ে যায়। তবে একটাই কথা বারংবার উঠে আসছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে গুলিবিদ্ধ যে পুলিশ কর্মী তার পরিবার থেকে শুরু করে যাকে গুলি করে হত্যা করে যে খুনের মামলা হয়েছিল তার পরিবার একটাই দাবি করছে, সাকরেতকে কিন্তু তাড়াতাড়ি কিন্তু গ্রেপ্তার করতে হবে। কেন তাদের মধ্যেও কিন্তু আতঙ্ক রয়েছে। এবং স্বাভাবিক ক্ষেত্রে গৌরব আরো একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তদন্তকারী অফিসাররা এই যে খুনের মামলায় যারা
হাজিরা দিয়েছিলেন এবং যারা যারা তার বিরুদ্ধে কিন্তু যে কমপ্লেন হয়েছিল সেই কমপ্লেনের ভিত্তিতে যারা অভিযোগ দায়ের করেছিলেন এবং যারা যারা তার বিরুদ্ধে হাজিরা থেকে কমপ্লেন সমস্তটা বিষয় যারা যারা উপস্থিত ছিলেন সেই সময় তাদেরকেও কিন্তু পুলিশ এখন কিন্তু প্রোটেকশন দিচ্ছে, কারণ তাদের উপরেও হামলা হতে পারে কিন্তু। অর্থাৎ সাক্ষ্য গ্রহণ প্রমাণ বা লোপাট একটা কোথাও হলেও হতে পারে, এই বিষয়টা দেখছেন পুলিশ আধিকারিকরা, তাই তো বিক্রম? একেবারে তথ্য প্রমাণ লোপাটের ভয় বা সেগুলো ড্যামেজ করার চেষ্টা এগুলো হতেই পারে, যার জন্য পুলিশ প্রোটেকশন দেওয়া হচ্ছে তাদের, এমনটাই বলতে চাইছো? একদমই একদমই গৌরব, একদমই। এবং পাশাপাশি তার কাছে সব থেকে বড় ব্যাপার, তার কাছে কিন্তু এখনো আগ্নেয়াস্ত্রটা রয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যেমনটা আমরা সূত্র মারফত খবর পেয়েছি, তাকে কিন্তু আদালত কিন্তু আগেই কিন্তু তাকে যাবজ্জীবনের কিন্তু কারাদণ্ড কিন্তু একটা দিয়েছে বলে কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। তবে যদি তাই হয়ে থাকে তার মানে তার কিন্তু আর কোনো ভয় নেই, সে কিন্তু আরো কিন্তু খুন করতে পারে বা আরো কাউকে গুলি করতে পারে, সেটাও কিন্তু তদন্তকারী অফিসাররা, সেই কারণে কিন্তু তদন্তকারী অফিসারদের মাথার টনক নড়েছে এবং সারাদিন ধরে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জনকে আটক করছে, আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে একটাই কথা সারাদিন পরে বলা যেতেই পারে, আর কিছু করার নেই গৌরব, কারণ সারাদিন পর একটাই কথা উঠে আসছে যে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে এবং পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একটা বড় গোল দেওয়া যেতে পারে, কারণ পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই সাকরেতকে কিন্তু পুলিশের জালে কিন্তু আনতে পারেনি বা এখনো ধরা পড়েনি, অধরা রয়েছে সব জায়গায়। একেবারে নজর রাখো, আপডেট রাখো, ঘড়ির কাঁটা বেজে এখনো 6টা বেজে পার, তবু এখন ধরা পড়েনি মূল সাকরেত সহ শুরু করে অভিযুক্ত বা আসামি। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। আর এই মধ্যে দাঁড়িয়ে দেখুন একেবারে গোয়ালপুকুর গুলিকাণ্ডে পলাতক অভিযুক্ত ফিল্মি কায়দায় একেবারে যেখানে দেখা গেল গতকালের ঘটনা প্রথম থেকে নজর রেখেছিলাম আমরা, যেখানে ফিল্মি কায়দায় গাড়িতে প্রিজন ভ্যান থেকে নেমে গুলিবিদ্ধ করা হয় এবং গুলিবিদ্ধ করার পর পালিয়ে যায় বাইকে করে, সেই সাকরেতের বাইকে করে পালিয়ে যায় আসামি সাজ্জাক। আর তার পরবর্তীতে সকালবেলাতে রায়গঞ্জ পুলিশ জেলার তরফ থেকে দেওয়া হলো প্রেস বিজ্ঞপ্তি, পোস্টার দেওয়া হলো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলো, 2 লক্ষ টাকা করে 4 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হলো যদি কেউ বা কারা সেই আসামিকে বা সেই অভিযুক্তদের ওয়ান্টেড হিসেবে চিহ্নিত যাদের করা হয়েছে তাদেরকে ধরে দিতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত তাদেরকে গ্রেপ্তার করে দিতে পারলে, গ্রেপ্তারে সহযোগিতা করতে পারে তাদেরকে 4 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে, এমনটা ঘোষণা করা হলো রায়গঞ্জ জেলা পুলিশের তরফ থেকে। তারপর কি দেখা গেল, একেবারে আহত দুই পুলিশকর্মীকে দেখতে সরজমিনে পৌঁছে গেলেন রাজ্যের ডিজি রাজীব কুমার। তিনি শিলিগুড়ির সেই বেসরকারি হাসপাতালে যেখানে চিকিৎসাধীন রয়েছেন সেই দুই পুলিশকর্মী তাদেরকে দেখতে গেলেন, সেখানে কথা বললেন। তারপরেই একেবারে পাঞ্জিপাড়া অন দ্য স্পট যেই এলাকায় ঘটনা ঘটেছিল সেখানে সরজমিনে তারা আসলেন এবং এসে তদন্ত করলেন, তদন্ত চালিয়ে নিয়ে গেলেন এবং সমস্ত বিষয় খতিয়ে দেখলেন ডিজি রাজীব কুমার। এবং তার আগে আমরা দেখেছিলাম আইজি নর্থ বেঙ্গল, তিনি কি জানিয়েছিলেন, তিনি জানালেন যে দুষ্কৃতী একেবারে সেই গুলি যেখান থেকে গুলি চালানো হয়েছে সেই আগ্নেয়াস্ত্র কোর্ট লকআপ থেকেই দেওয়া হয়েছে। তার প্রশ্নচিহ্ন উঠে আসছে মূলত কোর্ট লকআপে কিভাবে এলো আগ্নেয়াস্ত্র, জানিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন বড় দেখা দিয়েছে। এমনকি মন্ত্রী গোলাম রব্বানী তিনিও কিন্তু একই রকম সাফাই দিচ্ছেন, তার গলাতেও একই রকম শোনানোর চেষ্টা করব মন্ত্রী গোলাম রব্বানী তিনি কি ঠিক জানাচ্ছেন, শোনাবো। আপনারা সবাই জানেন আমাদের 2 জন পুলিশ কর্মী আহত হয়েছে, ওরা হসপিটালে আছে, ওদেরকে আমি দেখতে এসেছি আর আমাদের এখানে যেখানে ইনসিডেন্ট হয়েছে সেখানেও যাব। শুধু একটাই আমাদের সহকর্মীদেরকেও ওরা জেনারেলি যেটা আমার বার্তা আছে, যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে, লোকদের সঙ্গে লোকদেরকে যেন ভালো করে ওরা থাকতে পারে এই কাজে ব্যস্ত থাকে। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। We are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal with it very strongly. You will see this. Thank you very much. বিহার থেকে এগুলো ঘটনা প্রায় ওরা ঘটাতে আসে। তো আমি পুলিশকে বলেছি, এসপি সাহেবকে, 2 এসপিকে, রায়গঞ্জ পিডি, ইসলামপুর পিডি আর কালকে ডিএমের সঙ্গে কথা হয়েছিল, এটা প্রপারলি তদন্ত হওয়ার দরকার। আর যারা পুলিশের পর গুলি চড়াইছে, যে দুষ্কৃত, যে ক্রিমিনালস, ওকে ধরা হবে। আপনি কি স্যার বলতে যাচ্ছেন যে বিহারের এবার জেলার খবর অন দ্য স্পটে যে খবরে নজর রাখবো, পেল্লায় পাকা বাড়ি তৃণমূলের বুথ সভাপতির।
তা সত্ত্বেও বুথ সভাপতির নামে সরকারি বাংলা আবাস যোজনার বাড়ির ঘরের টাকা ঢুকে গিয়েছে অলরেডি এবং সেখানে পেয়েও গিয়েছেন প্রথম কিস্তির টাকা। আর জানিয়ে সরব হয়েছেন শাসক দলের স্থানীয় নেতৃত্ব। খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের খুরশি গ্রাম। দেখুন, দিনের পর দিন মূলত এই কাটমানি বিভিন্ন রকমভাবে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেই চলে আসছে। কিন্তু দেখুন, মূলত বাংলার বাড়ি আবাস নিয়ে কোনো রকম কিন্তু কাটমানি বা কোনো রকম বেআইনি কিন্তু বরদাস্ত করবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি খোদ জানিয়েছিলেন। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে, দেখুন, বুথ সভাপতি, শাসক দলের নেতা, তাদের নামে কিন্তু ঢুকছে বাংলা আবাস যোজনার টাকা। যাদের দরকার নেই তাদের নামে কিন্তু দেখা যাচ্ছে বাংলা আবাস টাকা ঢুকছে, কিন্তু যেখানে দাঁড়িয়ে যাদের দরকার, যারা মাটির বাড়িতে বসবাস করছেন, তাদের সঙ্গে দুর্ঘটনা ঘটছে, তাদের নামে টাকা আসছে না। আর জানিয়ে মূলত এক প্রকার বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রশ্ন উঠাতে শুরু করেছেন, যাদের দরকার তারা কেন পাচ্ছেন না বাংলার বাড়ি আবাস। আর জানিয়ে একটা চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়েছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকে। দেখুন, খুরশি গ্রাম পঞ্চায়েতের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। সঙ্গে রয়েছে শুভ। দেখো, মূলত বুথ সভাপতির নামে বাংলার আবাস যোজনার টাকা, প্রথম কিস্তির টাকা প্রবেশ করেছে এবং টাকা তিনি পেয়েও গিয়েছেন। যাদের দরকার তারা তো পাচ্ছেন না। মূলত এই বিষয় নিয়ে উচ্চ কর্তৃপক্ষ থেকে শুরু করে যারা রয়েছেন শাসক দলে, তারা কি জানাচ্ছেন বিষয়টি কিভাবে দেখছেন? দেখো গৌরব, একেবারেই আবাস যোজনা সার্ভের কাজ যবে থেকে শুরু হয়, একদম সেই সার্ভের কাজ শুরু হওয়ার দিন থেকে আবাস যোজনাকে কেন্দ্র করে রীতিমতো বিতর্ক দানা বেঁধেছিল এবং একাধিকবার বিরোধীরা সোচ্চার হয় যে এই আবাস যোজনার তালিকায় যাদের নাম উঠে আসছে তাদের অধিকাংশই শাসক দলের নেতা নেতৃত্ব। তারা বিরোধীদের অভিযোগ ছিল তারা তাদের প্রভাব খাটিয়ে সেই তালিকায় তাদের নামগুলো অন্তর্ভুক্ত করছে। এই একই চিত্র আবার উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বরে ভগবন্তপুরের খুরশি গ্রামের এক বুথ সভাপতির নাম তপন মণ্ডল এবং তার স্ত্রী কাজল মণ্ডল। এরা দুজনেই থাকেন যে পরিবারে, তাই সেই পরিবারে একটি একতলা পেল্লাই বাড়ি ইতিমধ্যেই রয়েছে। তা সত্ত্বেও তাদের নামে আবাস যোজনা বাড়ি এসেছে এবং প্রথম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টেও ইতিমধ্যে চলে এসেছে এবং যেটা শেষ আমরা জানতে পেরেছি, তারা সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বাড়ি অন্যান্য কাজেও তারা ব্যবহার করে ফেলেছেন। তবে এই বিষয়ে এই যে তথ্যটা উঠে এলো, এই তথ্য উঠে আসার পিছনে তৃণমূলের একাংশ নেতৃত্বই কিন্তু সোচ্চার হয়েছেন। ওই অঞ্চলেরই অঞ্চল কমিটির সদস্য নাজির হোসেন খান তিনি অভিযোগ করেন তার দলেরই বুথ সভাপতি তিনি তার ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তার নাম অন্তর্ভুক্ত করেছেন আবাস যোজনার তালিকায়। সভাপতি একটা প্রশ্ন উঠে আসছে যে যেখানে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খান কাজে যাদের মাথা গোঁজার ঠাইটুকু পর্যন্ত নেই, তারা যখন আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছেন না, তখন শাসক দলের নেতা নেতৃত্বের নামে কিভাবে চলে আসছে আবাস যোজনার তালিকায় তাদের নাম। এবং শুধু বিরোধীরা নয়, শাসক দলের নেতৃত্বে এই অভিযোগ আনতেন। অর্থাৎ কোথাও গিয়ে একটা যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেই ধোঁয়াশাটা যে অনেকটাই সত্য তা আবারও বোধহয় প্রমাণ দিল। গৌরব, কিন্তু মূলত দেখো, এই যে ঘরের সার্ভে কি আদতে করা হয়েছে বা সমীক্ষা কি করা হয়েছিল, নাকি ডিরেক্টলি অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছিল? এই বিষয়ে কোনো আপডেট? দেখো, নিয়ম অনুযায়ী 2টি পর্যায়ে সমীক্ষা হয়। প্রথম পর্যায়ে প্রাথমিক তদন্ত হয়, দেখা হয় যে যে ব্যক্তি বা যে পরিবারের নাম রয়েছে সেই তালিকায় তিনি আদৌ জীবিত কিনা বা তার অস্তিত্ব রয়েছে কিনা। সেই সার্ভে কমপ্লিট হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে সার্ভে হয় যে সেই ব্যক্তি উপযুক্ত কিনা এই আবাস যোজনা তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকার। এই 2 পর্যায়ের সার্ভে শেষ হওয়ার পরেই কিন্তু অ্যাকাউন্টে আসে টাকা এবং সেই অ্যাকাউন্টে টাকা আসার আগে তাদের রীতিমতো বিভিন্ন রকম ডকুমেন্ট সাবমিট করতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তো পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পরই এই টাকা এসেছে। অর্থাৎ বলাই যেতে পারে যে এই সার্ভের কাজেই হয়তো কোথাও প্রভাব খাটানো হয়েছে, যে অভিযোগটা বিরোধীরা বারবার করছে। বিজেপির তরফ থেকে সুকান্ত দলীয় ওখানকার বিজেপি নেতৃত্ব তিনি বলছেন যে এই সার্ভে সংক্রান্ত অভিযোগ আমাদের আগেও ছিল এবং আমাদের অভিযোগ যে সর্বৈব সত্য তা মান্যতা দিল শাসক দলের নেতৃত্বই। গৌরব, একেবারে গোড়ায় গলত, তা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে শুভ সঙ্গে থাকার জন্য। যে ছবি দেখালাম, দেখুন, যে যার দরকার নেই তার নামে ঢুকছে টাকা, অর্থাৎ তৃণমূলেরই সেখানকার শাসক দলেরই বুথ সভাপতি, তার পেল্লায় বাড়ি রয়েছে, তবুও বাংলার আবাসে টাকা ঢুকেছে এবং সেই টাকা তিনি কাজেও লাগিয়ে ফেলেছেন। কিন্তু যাদের দরকার, যাদের মাটির বাড়ি, যারা অসহায় দিন কাটাচ্ছেন, যাদের উপযুক্ত, যারা যোগ্য, তাদের কিন্তু আবাসের টাকা ঢোকেনি। আর জানিয়ে সূর্য হতে শুরু করেছেন বিরোধী থেকে শুরু করে শাসক দলেরই একাংশ। আপনার কি আগে পাকা বাড়ি ছিল? না না, আমার বাড়ি নেই। এই পাকা বাড়িটা বলছে আপনার? কেউ বলতে? সামনে যে পাকা বাড়িটা, হ্যাঁ, সামনের পাকা বাড়িটা কি আপনার? না না, আপনার বাড়ি নেই?
আমার মাটির বাড়ি একটু চলে আমার ছেলের সঙ্গে চলে যান, গিয়ে দেখুন মাটির বাড়িতে বসে থাকতে হবে। এবার তারিখে এবারে বাড়ি পেয়েছেন? এবারে 60,000 তো পেয়েছেন হ্যাঁ পেয়েছি। বাড়ি তাহলে কবে থেকে শুরু সেখানে করবেন? ওই যে আমি ওই যে মাটির বাড়ি ভাঙতে হবে। আর এখন পুষ পর্বণ চলছে, কোথায় আর ভাঙবো? এখন ভেঙে আমাকে বাড়ি পাননি? না, আবেদন করেছিলেন? পয়সা ঢুকানি, কি বলছে? ঢুকানি তালিকায় কি নাম আছে? এবারে যে বাড়ি দেওয়া হলো, অনেকে তো টাকাও ঢুকে গেছে 60,000, আপনি পাননি? এই বাড়িটা কার? এই পাকা বাড়িটা তপন মন্ডলের। ওর কি আর কোথাও বাড়ি আছে? ভিতরে আছে, মানে এই বাড়িটা এখন আসেনি? এটা কি নতুন করেছে? ও, কি করে ব্যক্তি ভদ্রলোক? চাষে ঘাটে চাষবাস করে? আর এমনি পার্টি ফাটি করে নাকি? সেটা আমি বলতে পারবো না। এটা তৃণমূলের নাকি বুথ সভাপতি, যে খুরশি বুথের, ওই ধারে খুরশি বুথের সভাপতি। ওধারে কি করে পার্টি? দেখুন, আবাস নিয়ে যে দুর্নীতি হবে সেটা আমরা আগেই আঁচ করেছিলাম এবং আমরা অভিযোগ তুলেও ছিলাম, কারণ আমরা দেখেছিলাম যে অনেক লোক যাদের পাকা বাড়ি আছে তাদেরও লিস্টে নাম আছে। তো আজকে তৃণমূলের নেতারাই সে কথা বলছে, তাহলে আপনারাই দেখুন যে কত বড় দুর্নীতি ওরা করেছে, যার জন্য বিরোধী দলকে অভিযোগ করতে হচ্ছে না, শাসক দল তারাই অভিযোগ জানাচ্ছে যে তৃণমূলের নেতারা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় বাড়ি পাচ্ছে। আপনারা জানতেন যে খুরশি বুথ তৃণমূলের সভাপতি বাড়ি পেয়েছে? হ্যাঁ। এবার জেলার খবর অন্তঃস্ফোটে নজর রাখবো দুর্গাপুরে। রেলের উচ্ছেদ ঘিরে ধুন্ধুমাত দুর্গাপুরের রেলগেট এলাকায় উচ্ছেদকারীদের বিক্ষোভের মুখে পিছু হাঁটল বুলডোজার। প্রতিরোধ গড়ে তোলে উচ্ছেদকারীর ঘটনাস্থলে উপস্থিত প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, সাথে বচসা রেল আধিকারিকদের। সিপিআইএম নেতার সাফ বক্তব্য, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দেখুন দুর্গাপুরের ছবি দেখাচ্ছি। রেল উচ্ছেদ অভিযানকে ঘিরে তুমুল কাণ্ড বাঁধল। রেলের উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরের রেলগেট এলাকায় উচ্ছেদকারীদের বিক্ষোভ মুখে পিছু হটল বুলডোজার। প্রতিরোধ গড়ে তুলে উচ্ছেদকারীরা ঘটনাস্থলে উপস্থিত প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, তার সঙ্গে বচসাও বাঁধল রেল আধিকারিকদের। এবং সিপিআইএম নেতার সব বক্তব্য, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, নচেত তারা এই উচ্ছেদ অভিযান করতে দেবেন না। তাদের আন্দোলন, তাদের এই বাধা থাকবেই, এমনটাই জানাচ্ছেন। রেলের উচ্ছেদ অভিযান দেখুন, দীর্ঘদিন ধরে এই দুর্গাপুরে সমস্যা প্রথম নয়, এর আগেও মূলত দুর্গাপুরে এই উচ্ছেদ অভিযান চলেছে এবং সেই জায়গাতেও দেখা গিয়েছে বিভিন্ন সময় বিক্ষোভ অবস্থান এবং তারপর পুনরায় আবারও রেলের উচ্ছেদ অভিযান। এবং রেলের উচ্ছেদ অভিযান ঘিরে তুমুল কাণ্ড, গ্রামবাসীদের বাধার মুখে পড়ল রেল আধিকারিক থেকে শুরু করে যারা সেই অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন, সকলকেই সেখান থেকে পিছু হাঁটাতে বাধ্য করা হলো। রেলের উচ্ছেদ ঘিরে ধুন্ধুমাত দুর্গাপুরে এবং সেখানে পুনর্বাসনের দাবি দেওয়া হচ্ছে এবং সেখানে পুনর্বাসনের দাবি করা হচ্ছে। যদি বা সেখানে দাঁড়িয়ে তাদের পুনর্বাসন না দেওয়া হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তারা উচ্ছেদ অভিযান করতে পারবেন না। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। সঙ্গে রয়েছে আকাশ প্রতিনিধি টেলিফোনে। আকাশ, দুঃখিত, সরাসরি গ্রাউন্ড জিরো থেকে জুড়ে রয়েছে আকাশ। আকাশ, দেখো, মূলত এর আগেও আমরা দেখেছি দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে রেল উচ্ছেদ অভিযানকে ঘিরে এক এক সময় এক এক জায়গা থেকে এরকম ঘটনা সামনে এসেছে। এবার দুর্গাপুরের রেলগেট এলাকা থেকে একই রকম ছবি। মূলত বর্তমান আপডেট কি রয়েছে, পরিস্থিতি কি লক্ষ্য করছো? হ্যাঁ দেখো, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে যখন আজকে সকালে রেলের আধিকারিকরা এবং রেল পুলিশকে সঙ্গে নিয়ে বুলডোজার নিয়ে যখন এই অভিযান চালাতে শুরু করে, সেই সময় দু একটি বাড়ি ভাঙার পরেই কিন্তু স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয় রেল প্রশাসনকে, এবং যার জেরে কিন্তু তাদের যে সেই উচ্ছেদ অভিযান বা ভাঙার কাজ সেটা কিন্তু বন্ধ রাখতে তারা বন্ধ রেখেছে। এবং তোমাকে যেটা জানিয়ে এই যেটা ঘটনা যখন রেলের আধিকারিকরা একদিনের নোটিশে তারা এসেছে, অর্থাৎ কালকে তারা জানায় এবং আজকে তারা নেমে পড়ে। সেখানে যারা বসবাস করছে তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে, ফলত তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছে এবং তাদেরকে যদি উচ্ছেদ করতেই হয় রেলের পক্ষ থেকে
যেটা জানানো হচ্ছে, অর্থাৎ আমরা দেখেছি যে যান্ত্রিক যোগাযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। ধন্যবাদ তোমাকে আকাশ সঙ্গে থাকার জন্য। দেখুন যে ছবি দেখালাম দুর্গাপুরের সেখানে রেলগেট এলাকায় যেখানে রেলের উচ্ছেদ ঘিরে ধন্যবাদ পরিস্থিতি। শোনাবো বিধায়ক কি জানিয়েছেন। একটা বাড়িও ভাঙচুর করে দিয়েছে। প্রথমত হচ্ছে না জানিয়ে রেল কর্তৃপক্ষ ভাঙার জন্য এসেছিল। একটা মানুষকে যদি ফাঁসি দিতে হয় তাহলে তার আগে 5 বার তাকে সুযোগ দেওয়া হয়। তো কোনো রকমের সুযোগ না দিয়ে হিয়ারিং না করে হচ্ছে যে রেল এখানে ভাঙার জন্য এসেছিল। তো স্বাভাবিকভাবে যাদের মাথার ছাদ যাচ্ছে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে হচ্ছে প্রতিরোধ করছে। আমরা এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার মানুষের সাথে কাজ করি। তাদের উপরে যখন আঘাত আসছে সেটাকে প্রতিরোধ করার জন্য আমরাও ছুটে এসেছি এবং আমরা জানতে চেয়েছিলাম রেল কর্তৃপক্ষের কাছ থেকে যে আপনারা কাদের সাথে কথা বলে এখানে ভাঙতে এসেছেন। উনি বললেন এমএলএ সাথে আমাদের কথা হয়ে গেছে, লোকাল এমএলএ আমাদেরকে পারমিশন দিয়েছে। আমি বললাম স্টেট গভর্নমেন্ট আপনাকে পারমিশন দিয়েছে? আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা রেলের জায়গা নয়, সেই জুরিসডিকশনটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের জুরিসডিকশন। দুর্গাপুর রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের রেল দপ্তর থেকে বিভিন্ন প্রজেক্ট এসছে ডেভেলপমেন্টের জন্য। এখানে হচ্ছে প্রথম একটা হচ্ছে ডেডিকেটেড ফ্রেড করিডোর, সেই প্রজেক্ট আছে, গতিশক্তির প্রজেক্ট আছে এবং তার সাথে একটা ট্র্যাক এলসি গেট থেকে গামন ব্রিজ পর্যন্ত এক্সটেনশন হচ্ছে দুর্গাপুর স্টেশনে, যেটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই কাজটা যখন শুরু হয় আমরা ডিআরএমের সাথে আমাদের বিধায়ক দুর্গাপুর পশ্চিমের লক্ষণচন্দ্র ঘড়ুইকে নিয়ে আমরা মিট করি। আমরা কথা বলেছিলাম যেখানে যেখানে রেলের ট্র্যাক বসানোর জন্য যেটুকু জমির প্রয়োজন হবে সেইটুকু জমি নেবেন, বাকি অংশে আমরা এই এলাকাগুলো থেকে দুর্গাপুর বাজার, রেলগেট, পার্সিপাড়া, আম্বেদকর কলোনি, সিনেমা রোড যারা যারা পড়বেন তাদেরকে বাকি জায়গায় আমরা আবার বসানোর জন্য ব্যবস্থা করব রেলওয়ে আধিকারিকদের সাথে কথা বলে। সেই মতন সমস্ত কাজ অনুযায়ী মার্কিং করা, যারা ওই এলাকাগুলোর বাড়ি থেকে সরে গেছেন তাদের বাড়িগুলোকে রিমুভ করার কাজ রেল করছে। আমাদের প্রথম কথাই হচ্ছে যে বস্তি উচ্ছেদ করা যাবে, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং এই জায়গা ডিসপুটেড, এই রাজ্য সরকারের জায়গা আছে, এখানে দলিল দেওয়ার জায়গা আছে, কিন্তু আমরা এটাকে নিয়ে ডিআরএম, স্টেশন মাস্টার, এসডিও, ডিএমকে আমরা উইথ ডকুমেন্ট সমস্ত কিছু মানে জমির দলিল সহ সমস্ত কিছু দিয়ে এসেছি। ওনারা বলেছিলেন দেখবে, কিন্তু রেল কারোর সঙ্গে আলোচনা না করে মাঝখানে কিছু দালাল ঢুকেছে, যারা হচ্ছে বলেছে যে 20 লাখ টাকা দিয়ে দেবো, এই 13-14 জন এই ঘরগুলোকে কন্ট্রাক্টরকে দিয়ে দেওয়া করে দেবো। আমরা ওগুলো কোনো কথা শুনতে চাই না। আমাদের মূল দাবি কোনো রাজনীতি নয়, কোনো দলবাজি নয়, মূল দাবি গরিব মানুষের বাড়ি ভাঙা যাবে না, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।